ঢাকা উইমেন কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ক্লাস 4 হচ্ছে তোমাদের দ্বিতীয় পত্র 274 আর শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্কের বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামোর প্রথম অধ্যায় আমি পড়াবো তোমাদের। আজকে আমি তোমাদের সাথে আছি চাঁদ সুলতানা। আসসালামু আলাইকুম ম্যাম। 1020। ওয়ালাইকুম সালাম। চাঁদ সুলতানা সহকারী অধ্যাপক, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। এখন আমি তোমাদের ক্লাস স্টার্ট করছি। তোমাদের হাবিবা তুমি নিজেকে মিউট করো। আমি আজকে তোমাদের ক্লাস এখন স্টার্ট করছি, সবাই আসো। এখানে হচ্ছে যে আমি আগে কি পড়িয়েছিলাম, যে পরিবার, সমাজ, একক পরিবার ও যৌথ পরিবার সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। সবার কি মনে আছে কিনা বলো তো, যে আগের ক্লাসে কি করানো হয়েছিল? হাবিবা বলো। লাবণী আক্তার। মিস একক পরিবার, যৌথ পরিবার এগুলো নিয়ে বলা হয়েছিল। আচ্ছা, এখন বই কি সেকেন্ড পেপার বই সবাই সাথে রেখেছো? জি ম্যাডাম। আচ্ছা জি মিস। আচ্ছা ঠিক আছে, ওই বই সাথে রাখবে সবাই। হ্যাঁ, এখন মিউট করে ফেলো। ওকে মিস। হ্যাঁ, তো আজকে আমি যেটা তোমাদের বলবো, যে একক পরিবার এবং যৌথ পরিবার সম্পর্কে বলেছিলাম এর আগে। এদের একক পরিবার এবং যৌথ পরিবারের সুবিধা এবং অসুবিধা আমাদের সবাই কিন্তু আমরা জানি যে একক পরিবারের সুবিধাও আছে, যৌথ পরিবারের এক অসুবিধাও আছে। একক পরিবারের সুবিধাও আছে, অসুবিধাও আছে, যৌথ পরিবারের সুবিধাও আছে, অসুবিধাও আছে। আমরা কিন্তু সবাই জানি যে একক পরিবারটা কি। আগে আমি বলেছি, যেমন সুবিধার মধ্যে তোমরা বইয়ে দেখো যে কি কি আছে, যে সুবিধা কি কি আছে এবং একক পরিবার থাকলে আমাদের অসুবিধা কি কি হয়। যে অনেক সময় আমরা কি করি, একটা পরিবারে মনে করে যে আমরা যদি ছোট পরিবারে বাবা মা বা একসাথে বাচ্চাদের নিয়ে থাকি তাহলেই মনে হয় সব রকম সুবিধা পাবো, কিন্তু আসলে এই সুবিধা পাবো, এটার সাথে অসুবিধাও, অনেক সময় অসুবিধাও থাকে। তো এখানে দেখো আমি পাশাপাশি তোমাদের বলছি যে সুযোগ সুবিধা বেশি থাকে এবং মা বাবা সন্তানকে স্বাধীনভাবে মানুষ করতে পারে, স্বাধীনতা দিতে পারে। মতামত প্রকাশের প্রাধান্য থাকে, তাই মা তার মতো করে উপযুক্তভাবে সন্তানকে গড়ে তুলতে পারে। বিষয়টা হচ্ছে যে বাবা মা আর সন্তানরা যদি বসবাস করে, তো ছোট পরিবার বলে, ভাই বোন মিলে তোমার একসাথে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। এখন এখানে হচ্ছে যে যখন একটা বাচ্চা আমি ছোট পরিবারে বা একক পরিবারে আমি মানুষ করতে যাই, তখন আমি আমার স্বাধীন মতো বা মা তার স্বাধীনতা দিয়ে সে ওকে পরিচালনা করতে পারে। আবার অনেক সময় দেখো যে যৌথ পরিবার হলে দেখা যায় যে ওকে একটা কাজ কিছু করতে গেলে আরেকজন এসে কথা বলে, যার জন্য ওই কথাটা তার ক্ষেত্রে প্রযোজ্য করা যায় না, প্রয়োগ করা যায় না। আবার দেখা যায় যে সাধারণত ঝগড়া বিবাদ কম হয়, তাই শিশুর মানসিক বিকাশে কোনো বাধা সৃষ্টি হয় না। উপার্জনকারী নিজের পছন্দ মতো খরচ করতে পারে, তাই শিশুর চাহিদা পূরণ করা সম্ভব হয় বা তার সুষ্ঠু বিকাশে সহায়তা করে। একক পরিবারে লোক সংখ্যা কম থাকায় সন্তানদের সাথে বাবা মা সম্পর্ক ভালো থাকে। সন্তানের
সুষ্ঠু বিকাশের কারণে সুপ্ত প্রতিভা। সুপ্ত প্রতিভা কি বলতো একটু? যে তার যে মানে পড়াশোনার বাইরে যে, ম্যাম, বলো। সুস্থ প্রতিভা বলতে আমাদের মধ্যে মানে কোনো কিছু করার ইচ্ছা বা প্রবণতা হ্যাঁ আছে, কিন্তু আমরা ওটা প্রকাশ করি না, যেটা মানে লুকায়িত থাকে ওইটা। হ্যাঁ হ্যাঁ ওইটা, কিন্তু ওইটা ওই একক পরিবারে এটা বিকশিত হয়। বিকশিত হয় মানে এটা প্রয়োগ করা যায় আর কি। মানে এই যৌথ পরিবার হইলে অনেক, যেহেতু পরিবার বড় থাকে, অনেক সময় অনেকের মতামত পোষণ করে, যেমন একটা মানে যার জন্য এটা করতে পারে না। তা আবার দেখো যে সন্তান বাবা মাকে সহজেই কাছে পায়, যা তাদের বিকাশে সহায়তা করে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ক্লাসে দেরি করে আসছো, আর সালাম দেওয়ার দরকার নেই, ক্লাসে জয়েন করো। জি ম্যাম। হ্যাঁ, ছেলেমেয়েরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে, যা তাদের বিকাশে সহায়তা করে। এই হচ্ছে তোমাদের একক পরিবারের সুবিধা। এখন একক পরিবারে আমরা তো মনে করি যে একদম স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, এটা কিন্তু অসুবিধাও আছে। দেখো যে অসুবিধা বলতে, আমার শিশুরা সাধারণত স্বার্থপর ও আত্মকেন্দ্রিক হয়। বিপদে আপদে সাহায্য করার কেউ থাকে না। যেমন একত্রে বসবাস করার ফলে কি হয়, একক পরিবারের অসুবিধা, যেমন বাবা মা দুজনেই কর্মজীবী হওয়ায় শিশুর রক্ষণাবেক্ষণ লালন পালনে তার কাজের লোকের উপর নির্ভর করে, যা সুস্থ বিকাশে সহায়তা করে। এইটা কিন্তু ব্যক্তিগত জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমি জব করেছি, তার মধ্যেই আমার বেবি 2টা, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু সম্পূর্ণ, যেহেতু আমার কোনো লোক ছিল না বা আমার যৌথ পরিবার করার মতো কেউ ছিল না, যার জন্য কিন্তু আমি সম্পূর্ণ বাচ্চাদেরকে কাজের উপরে লোকের উপরে নির্ভর করেই যেতাম। হ্যাঁ, কিন্তু আসলে তোমার যদি বাসায় অন্য লোক থাকে, বাচ্চাদেরকে রেখে, যারা আমরা মেয়েরা মহিলারা চাকরি করি, তোমরাও পরবর্তী সময় বড় হলে বুঝতে পারবে যে কি কি ধরনের, তুমি যদি চাকরি করতে যাও কি কি ধরনের সমস্যার সম্মুখীন হবে। হ্যাঁ, তো যৌথ পরিবার হলে কিন্তু তোমার এই ধরনের সমস্যাগুলা, মানে সমস্যার সম্মুখীন হতে হয় না। যেমন দেখো, যৌথ একক পরিবারের অসুবিধাগুলা কি হয়, যে আমার কাছে মূল সমস্যাটাই কিন্তু এটা মনে হয়েছে, যেহেতু আমি একজন চাকরিজীবী মা, যার জন্য আমার কাছে এই যে আমি বাচ্চাদেরকে কাজের লোকের কাছে রেখে আমি চাকরিতে যাচ্ছি, যেমন আমি কলেজে চাকরি করি বলে আমার কিন্তু টাইমটা ছিল খুব কম। 10টায় যেতাম, 1টা বা 2টার মধ্যে বাসায় চলে আসতাম। আর যারা আমরা মেয়েরা ব্যাংকে জব করি, মনে করুন যে 9টা 5টা জব করি, তাদের জন্য কিন্তু এটা খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। আর যদি পরিবারে মনে করো যে দাদা দাদি, বাচ্চার দাদা দাদি বা নানা নানু বা অথবা চাচা চাচি কেউ থাকে, যৌথ পরিবারের মতো করে থাকে, তাহলে কিন্তু বাচ্চাটা আমরা যখন রেখে যাব তখন সেই পরিবারের সাথে বড় হবে। তারপরে দেখো আর কি কি অসুবিধা হতে পারে, যে শিশুরা সাধারণত স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক হয়, যেটা কিন্তু দেখে পরিবারে, যখন এই জিনিসটা দেখে যে একা একা থাকে, একা একা বড় হয়, তখন সে এই জিনিসগুলা তার মধ্যে থাকে। যেমন শিশুরা অনেক সময় নিঃসঙ্গতায় ভোগে, যা তাদের সহায় বিকাশের সমস্যা করে। যে স্বল্প আয়ের কারণে একক পরিবারে অনেক সময় শিশুদের চাহিদা পূরণ করতে পারে না, যা বিকাশ করতে ব্যাহত হয়। আবার দেখো যে বিপদে আপদে সাহায্য করার কেউ থাকে না। অনেক সময় দেখা যায় যে বৃদ্ধ বয়সে অনিশ্চয়তার মধ্যে পড়তে হয়, কারণ সেবা যত্ন করার কেউ থাকে না। এই হচ্ছে তোমাদের যৌথ একক পরিবারের অসুবিধা। এখন এটার মধ্যে তুমি দেখো যে আমি পরের স্লাইডে যাচ্ছি, একক পরিবার বলেছি, এখন হচ্ছে যৌথ পরিবার বলছি। এগুলো যদিও তোমাদের সম্পূর্ণ বই থেকেই, এবং বই থেকেই প্রত্যেকটা সুন্দর করে পড়বে, এবং একক পরিবার যৌথ পরিবারের পার্থক্য বা অসুবিধা যখন বলবে, তোমরা ইচ্ছা করলে আমি যেভাবে স্লাইড রেডি করেছি এভাবেও করতে পারবে, অথবা তোমরা ঘর করে ভাগ করে একক পরিবার এবং যৌথ পরিবার এভাবেও লিখতে পারবে।
যার যেভাবে সুবিধা হয়। যেমন এখন দেখো যে যৌথ পরিবারে সুবিধা এবং অসুবিধা, যাদের সমাজবিজ্ঞান আছে ওরাও মনে করো যে এখানে অনেক কিছু তোমরা এটার মধ্যে চলে আসবে, একক পরিবার সম্পর্কে তোমরা ওখানেও পড়বে। যা এখানে দেখো যৌথ পরিবারের সুবিধা, যৌথ পরিবারের সুবিধাগুলো দেখো যে একক পরিবারের বিপরীত হবে, যে যৌথ পরিবার কি একত্রে বসবাস করার ফলে অর্থনৈতিক সচ্ছলতা আসে। অর্থনৈতিক সচ্ছলতা আসে মানে যেমন যারা আমরা পরিবারে একক পরিবারে একজনের আয় হয়, আর যৌথ পরিবারে যারা থাকে হয়তো 4জন 5জন থাকলে, যদি এরকম উপার্জনকারী থাকে তাহলে সবাই মিলে ওই পরিবারে টাকা শেয়ার করলে পরিবারটা একটু সুন্দরভাবে চলতে পারে। আবার দেখো যে ফলে শিশুর লালন পালনের সমস্যাও হয় না এবং বিকাশ ঠিক মতো হয়। সদস্য সংখ্যা বেশি থাকায় শিশুরা কখনোই একাকিত্ব বোধ করে না, তাই তার মানসিক স্বাস্থ্য ভালো থাকে। শারীরিক স্বাস্থ্যের সঙ্গে মানসিক স্বাস্থ্যটা কিন্তু একটা বিশাল ব্যাপার, যে আমরা শরীর সুস্থ রাখবো কিন্তু মন খারাপ থাকবে তা কিন্তু হবে না, দুইটাই পাশাপাশি একইভাবে আমাদেরকে সুস্থ রাখতে হবে। তারপরে দেখো যে যৌথ পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা থাকে, ফলে শিশুর চাহিদা সহজেই পূরণ করা যায়। সন্তানরা বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে শেখে। ছেলে মেয়েদের যে কোনো সমস্যা সকলেই এগিয়ে আসে, যা সামাজিক বিকাশে সহায়তা করে। সকলেই মিলেমিশে থাকা ও কাজ ভাগ করে নেওয়ার মানসিকতা তৈরি হয়, যা শিশুর সুষ্ঠু বিকাশে সাহায্য করে। ছেলেমেয়েরা কষ্ট সহিষ্ণু ও সহনশীল হয়। বিষয়টা হচ্ছে যে যখন সবাই একসাথে বসবাস করে ওই পরিবারের যে যে ভালো জিনিসগুলা থাকে সবগুলোই বাচ্চারা ওখান থেকে শেখে, এবং এটা সে একটা সময় স্কুলে যায়, বন্ধুদের সাথে মিশে সে ওইখানেই প্রয়োগ করে। তোমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখবে যে যারা একক পরিবারে থাকে, যৌথ পরিবারে থাকে, তাদের মধ্যে একটু পার্থক্য লক্ষ্য করা যায়। তারপর হচ্ছে অসুবিধা। যৌথ পরিবারের অসুবিধাতে কি আছে? পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ার কারণে পরস্পরের দ্বন্দ্ব ও অসন্তোষ শিশুর বিকাশে বাধাগ্রস্ত করে। আবার সাহায্যকারীর সংখ্যা বেশি হওয়ার কারণে শিশুর মধ্যে স্বাবলম্বী মনোভাব গড়ে ওঠে না। তোমাদের এখানে কিন্তু টোটালটাই মানে একটা মানে সবারই সমস্যা হয়, কিন্তু এখানে যেটা আমি বলছি সেটা হচ্ছে একটা পরিবার থেকে একটা শিশু কিভাবে বড় হবে একক পরিবার এবং যৌথ পরিবার থেকে। দেখো বইয়ে তোমাদের আরো আছে, পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ার কারণে দ্বন্দ্ব সৃষ্টি হয়। ব্যক্তিগত সুবিধা না থাকার কারণে অনেক সময় শিশুর কিছু কিছু চাহিদা পূরণ করা সম্ভব হয় না, যা তাদের বিকাশে বাধা হয়ে দাঁড়ায়। সাহায্যকারীর সংখ্যা বেশি হওয়ার কারণে শিশুদের মধ্যে স্বাবলম্বী মনোভাব গড়ে ওঠে না। পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ার কারণে পরের সেটা আমি বলেছি। তারপরে দেখো যে পরিবারের কর্মকাণ্ডে সকল সদস্যের অবদান সমান হয় না। বেকার ব্যক্তি অন্যের উপর নির্ভর করে থাকে, ফলে স্বাবলম্বী মনোভাব গড়ে ওঠে না। এই তোমাদের হচ্ছে তোমাদের একক পরিবার এবং যৌথ পরিবারের সুবিধা এবং অসুবিধা। তারপরে আমি দেখো তোমাদের পরের আমি পরবর্তী স্লাইডে দেখবে যে পরিবারের বৈশিষ্ট্য, একটা পরিবারে কি ধরনের বৈশিষ্ট্য থাকে। পরিবারের বৈশিষ্ট্য, তারপর পরিবারের কার্যাবলী, হ্যাঁ সবগুলোই আমি বই থেকে তোমরা ভালো করে পড়তে হবে তোমাদের। যেমন আমি শুধু পয়েন্টগুলো সম্পর্কে আলোচনা তোমাদের করছি। যেমন এখানে দেখো যে পরিবারের বৈশিষ্ট্যের মধ্যে একটা পরিবারে কি কি ধরনের বৈশিষ্ট্য থাকে। এক পরিবার একটি ক্ষুদ্র বর্গ, সদস্য সংখ্যা, বৈবাহিক সম্পর্ক, সামাজিক একক, নৈতিক মূল্যবোধ, সর্বজনীনতা, বংশ সংরক্ষণ, গঠনমূলক প্রভাব, আবেগীয় ভিত্তি,
পারিবারিক বিশ্বাস ও নির্ভরশীলতা, পরিবারের স্থায়িত্ব, কার্য বন্টন, অর্থনৈতিক একক, ধর্মীয় বিশ্বাস। এখন দেখো যে পরিবারের বৈশিষ্ট্য, একটা পরিবারের কি কি বৈশিষ্ট্য থাকে। আগে তোমাদের পরিবার সম্পর্কে আমি বলেছি, সবাই বলো। আমি যতটুকু এখন দেখো যে বলেছি, এর মধ্যে তোমাদের কি কোনো প্রবলেম, অসুবিধা হচ্ছে নাকি বুঝতে পারছো সবাই? ম্যাম ঠিক আছে, বুঝছি। আচ্ছা, তো পরিবারের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম হচ্ছে একটি পরিবার ক্ষুদ্র বর্গ, যেমন পরিবারের আকৃতি ক্ষুদ্র হয়। এর সদস্য সংখ্যা যদিও কোনো ধরাবাঁধা একটা পরিবারে এটা মানে কতজন সদস্য সংখ্যা থাকবে এটার কিন্তু কোনো নিয়ম নেই, একটু বেশি হইতে পারে, কমও হইতে পারে। পরে দেখো 2 নাম্বার সদস্য সংখ্যা। এই সদস্য সংখ্যার মধ্যে আছে যে পরিবারের সদস্য সংখ্যা সবসময় যে কোনো নির্দিষ্ট সংখ্যক হতে হবে তা নয়। এটা কিন্তু যে পরিবারের ক্ষুদ্র বর্গ এটার সঙ্গে রিলেশন আছে, যে সদস্য সংখ্যা একটা পরিবারের প্রথমে কিন্তু শুরু হয় স্বামী স্ত্রী মানে হাজবেন্ড ওয়াইফ নিয়ে একটা পরিবার গঠন হয়, তখন তাদের বাচ্চা হয়, তারপরে পরিবার আস্তে আস্তে বড় হয়। তারপর হচ্ছে বৈবাহিক সম্পর্ক। যে বৈবাহিক সম্পর্কের মধ্যে দেখো যে পরিবারের বৈবাহিক বন্ধন দিয়ে আবদ্ধ, সন্তান সন্ততির জন্ম এবং লালন পালনের এর অন্যতম বৈশিষ্ট্য। সামাজিক একক, সামাজিক এককে কি হবে, যে পরিবার সমাজে একক এবং তার সমাজ হচ্ছে বহু পরিবারের সমষ্টি। মানে সমাজ, তোমাদেরকে আগে বলেছিলাম যে অনেকগুলো পরিবার মিলেই কিন্তু সমাজ গঠন হয়। হ্যাঁ, তো এই সমাজটা গঠন করে এবং সমাজে পরিবার বসবাস করে। তারপরে হচ্ছে নৈতিক মূল্যবোধ। নৈতিক মূল্যবোধে আছে যে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, শ্রদ্ধাবোধ এবং নৈতিক মূল্যবোধ ও নির্মল চরিত্র গঠন করে পরিবার থেকে। আর বাকিগুলো তোমরা পড়ে নিবে, যে বংশ সংরক্ষণ, গঠনমূলক প্রভাব, তারপর হচ্ছে আবেগীয় ভিত্তি, পারিবারিক বিশ্বাস ও নির্ভরশীলতা, পরিবারের স্থায়িত্ব, কার্য বন্টন, অর্থনৈতিক একক, ধর্মীয় বিশ্বাস। এই হচ্ছে তোমাদের পরিবারের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হ্যাঁ, তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমাদের পরিবারের কার্যাবলী। কার্যাবলীতে আছে যে কার্যাবলীতে দেখো যে কি কি আছে। আমি এখানে 5টা করে পয়েন্ট তোমাদের দেখিয়েছি, কিন্তু যখন তোমরা লিখবে তখন কিন্তু সবগুলো পয়েন্টই ডিটেলসে সুন্দর করে লিখতে হবে। বলো, কেউ কিছু বলতে চাচ্ছ? যাই হোক, হ্যাঁ তাহলে মিউট করে ফেলো। এখন দেখো পরিবারের কার্যাবলী। পরিবারের কার্যাবলীতে আছে যে জৈবিক কাজ, মনস্তাত্ত্বিক কাজ, রক্ষণাবেক্ষণের কাজ, অর্থনৈতিক কাজ, সাংস্কৃতিক কাজ, শিক্ষাদান কাজ। একটা পরিবারের কি কি কাজ থাকে, হ্যাঁ, ধর্মীয় শিক্ষাদান, রাজনৈতিক কাজ, সামাজিক কাজ, বিনোদন, অবসরমূলক কার্যাবলী, স্বাস্থ্য পরিচর্যা। এখানে দেখো যে জৈবিক কাজ, জৈবিক কাজটা কি, যে বর্তমান উন্নয়নশীল সমাজে নিয়মতান্ত্রিক উপায়ে বৈধভাবে বংশরক্ষা ও বৃদ্ধির জন্য পরিবার এক বিশেষ ভূমিকা পালন করে। এটা হচ্ছে যে স্বামী স্ত্রীর জৈবিক সম্পর্ক বজায় রাখা ও সন্তান জন্মদান করা জৈবিক কাজের মধ্যে পড়ে। সন্তান জন্মদান পরিবারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক কাজ। এই সন্তান জন্মদানের ফলেই কিন্তু একটা পরিবার বড় হয়। তো পরিবার গঠন করে। তারপর হচ্ছে মনস্তাত্ত্বিক কাজ। তোমাদেরকে আগে বলেছি মনস্তাত্ত্বিক বিষয়টা কিন্তু সব ক্ষেত্রে দেখতে হবে, শারীরিক এবং মানসিক
বিকাশ দুটোরই সমানভাবে প্রয়োজন হবে। পরবর্তী চ্যাপ্টারে তোমাদেরকে আমি আরো ডিটেলসে বলবো যে এখানে সন্তানদের লালন পালন পরিবারের মনস্তাত্ত্বিক কাজের মধ্যে পড়ে। প্রথমে কিন্তু একটা বাচ্চা বা সন্তান পরিবার থেকেই সবকিছু শিখবে। প্রথমে কিন্তু সে বাইরে যাবে না, স্কুলে যাবে না, কোথাও যাবে না। তো পরিবার যত ভালো থাকবে, সে যত রকম শিক্ষা সে তার পরিবার থেকেই, বাবা মা বা পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকেই সে কিন্তু শিখবে। যেমন সন্তান লালন পালন পরিবারের মনস্তাত্ত্বিক কাজের মধ্যে পড়ে। পিতামাতা সন্তান সন্ততি অকৃত্রিম স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করে। এটা সব ক্ষেত্রে যে বাবা মা যত রকম ভালোবাসা আছে বাচ্চাকে মানুষ করবে। তোমরা কিন্তু আমি অল্প করে বলছি, না বুঝলে আমাকে জিজ্ঞেস করবে, আর বাকিটা তোমরা বই থেকে পড়বে। যেমন রক্ষণাবেক্ষণ আমি ক্লাস শেষ করার পরে তোমাদের সাথে একটু কথা বলবো 5 মিনিট। যাই হোক, মনস্তাত্ত্বিক কাজ বললাম যে রক্ষণাবেক্ষণের কাজ। রক্ষণাবেক্ষণের কাজে কি আছে, যে পরিবার বিভিন্ন বিপদ আপদ থেকে সন্তানদেরকে রক্ষণাবেক্ষণ করে। নানা ধরনের ভীতিজনক পরিস্থিতি ও পরিবেশ, অসুস্থতা থেকে পরিবার সদস্যদের রক্ষা করার দায়িত্ব পরিবারের। যেমন অর্থনৈতিক কাজ, অর্থনৈতিক ব্যাপারটাও আছে, যে অর্থনৈতিক কাজ হচ্ছে আর্থিক ব্যাপার, যেটা অর্থনৈতিক প্রয়োজন মেটানো পরিবারের অন্যতম কাজ। পরিবার অর্থনৈতিক কাঠামোর সুদৃঢ় না হলে সদস্যরা সমাজের কোনো কাজে নিয়োজিত হতে পারে না। যেমন একটা পরিবার থেকে বাচ্চা যখন বড় হবে তখন তাকে অবশ্যই যেন একটা ভালো কাজে যুক্ত করা যায়। যেমন বর্তমানে আমাদের দেশে যে কুটির শিল্প, মৃৎশিল্প, পশুপালন, মৎস্য চাষ, কৃষিজাত চাষ ইত্যাদি বিভিন্ন পরিবারের দ্বারা পরিচালিত হয়। সাংস্কৃতিক কাজে দেখো কি আছে, প্রতিটি পরিবার নিজস্ব সাংস্কৃতিক ধারা বহন করে। পরিবারের মাধ্যমে শিশুরা প্রাথমিকভাবে সাংস্কৃতিক ধারার সাথে পরিচিত হয়। তারপরে দেখো শিক্ষাদান, যে শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় পরিবার থেকে। আগেই বলেছি যে একটা পরিবার থেকে শিশু প্রথমেই প্রাথমিক শিক্ষা যেটা হবে তার পরিবার থেকেই কিন্তু শিশু শিক্ষা লাভ করে। এবং পরিবারের অন্যতম যে শিক্ষা লাভ করে, ভবিষ্যতে তাদের আচার আচরণ তার প্রতিফলন ঘটে। এটা এক কথায় বলা যায় যে পরিবার থেকে যে শিক্ষাটা লাভ করবে, আমি প্রথমেই বলেছি, এই শিক্ষাটা কিন্তু যখন পরিবার থেকে যেটা শিখবে সেটা সে যখন স্কুলে যাবে তখন এই স্কুলে তার ফ্রেন্ডদের সাথে এই আচরণগুলা সে করবে। প্রথম কথা হচ্ছে একটা পরিবার থেকে একটা বাচ্চা বা সন্তান সে শিক্ষা লাভ করে, এটাই প্রথম শিক্ষা হবে। তারপর শিক্ষা হবে স্কুলে শিক্ষকদের কাছে, তারপর বন্ধুদের কাছে, আস্তে আস্তে সেটা ধারণ করবে। তো তারপরে দেখো যে ধর্মীয় শিক্ষাদান, রাজনৈতিক কাজ, সামাজিক কাজ, বিনোদন, অবসরমূলক কার্যাবলী, স্বাস্থ্য পরিচর্যা, এই হচ্ছে একটা শিশুর পরিবার থেকে তাকে কিভাবে কি কি কাজের মাধ্যমে তাকে স্বাবলম্বী এবং সুন্দর করে গড়ে তোলা যায়। তোমরা তারপর দেখবে যে পরিবার থেকে যে পরিবারের উপর সমাজ পরিবর্তনের প্রভাব কি কি পয়েন্টগুলো আছে, যে এখানে হচ্ছে যে দেখো কি কি পরিবারের উপর সমাজ পরিবর্তনের প্রভাব, যে ব্যক্তিগত সমূহের সচেতন আকাঙ্ক্ষা ও সিদ্ধান্ত, পরিবর্তিত পরিস্থিতি দ্বারা প্রভাবিত ব্যক্তির কার্যাবলী, কাঠামোগত পরিবর্তন ও কাঠামোগত প্রতিবন্ধকতা, বাইরের প্রভাব, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বা ব্যক্তিগোষ্ঠী, নানা উৎস থেকে আহরিত উপাদানের একত্রে একটি বিন্দুতে সম্মিলন ও পাশাপাশি সংস্থাপন, আকাঙ্ক্ষিত ঘটনাবলী, আকস্মিক ঘটনাবলী, একটি সার্বজনীন লক্ষ্যের উদ্ভব। মানে এই হচ্ছে পরিবারের উপর সমাজ পরিবর্তনের প্রভাব। এখন আমি তোমাদের
এই চ্যাপ্টারটা শেষ করলাম যে বাংলাদেশের পরিবারের চ্যাপ্টারটার কি ছিল বলো? বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামো। হ্যাঁ, এখানে আমি যা পড়িয়েছি তোমরা নেক্সট ক্লাসে 20টা অবজেক্টিভ কোয়েশ্চেন রেডি করবে। সবাই আছো ক্লাসে? জি ম্যাম। হ্যাঁ, ওকে মিস 20টা অবজেক্ট। ম্যাম আপনি একটা প্রশ্ন করছিলেন যে গার্হস্থ্যের ওই যে আমরা পরীক্ষা দিলাম যে ওটা কিভাবে জমা দিব ওটা তো বলেন নাই। হ্যাঁ, এটা বলবো, আমি এখন বলছি। আমি তো কমার্সে নিয়েছি মনে হয়, আর জিনাত ম্যাডাম মনে হয় আজকে তোমাদের নিয়েছে, বুঝতে পেরেছো? এখন আমরা জি মিস। একটু মিউট করো, মিউট করো, পরে কথা বলো, আওয়াজ হচ্ছে। এখন আমি তো কমার্সের মেয়েদের বলেছি কলেজে এসে জমা দিতে। এখন তোমরা এত খাতা ওই গ্রুপে দিলে আসলে ওইভাবে আসলে খাতা মূল্যায়ন করা যায় না। আমি যেটা এর আগে পরীক্ষা নিয়ে দেখেছি, সেকেন্ড ইয়ারে অনেকগুলো পরীক্ষা নিয়েছি তো। এখন তোমরা কতজন পরীক্ষা দিয়েছিলে? মনে হয় 8 জন, মনে হয় 7-8 জন কমার্স। ম্যাম আমি দিছি 1032 আচ্ছা, দিছি ম্যাম। না সে তো ঠিক আছে, এটা ম্যাডামের কাছে আছে রোল নাম্বার। আমিও দিছি ম্যাম। হ্যাঁ, আমার কাছে আছে কমার্সের প্রায় 20 জন পরীক্ষা দিয়েছে। তো এখন হ্যাঁ, এখন আমি যেটা বলছি যে আমি চাচ্ছি যে কলেজে এসে খাতা জমা দিয়ে যাবে। তোমরা তো বেতন দিতে হবে তো তোমাদের। বেতন দিবে কলেজে। ম্যাম প্র্যাকটিক্যাল গুলো কিভাবে জমা প্র্যাকটিক্যাল কি ওই 20 নাম্বার যে পরীক্ষা দেওয়া হয়েছে ওটার সাথে দিয়ে দিব? সেটা তোমরা ম্যাডামের সাথে কথা বলে নিবে। প্র্যাকটিক্যাল ম্যাডামের সাথে কথা বলে নিবে, ম্যাডাম যেভাবে বলে ওইভাবেই হবে। আর ওই বিষয়টা আমরা দেখবো না, ম্যাডামই দেখবে। হ্যাঁ, তো এখন আমি তো কালকে চেয়েছিলাম, তো তোমাদের ক্লাস তো মনে হয় কয়টা পর্যন্ত হয় বলো তো? ম্যাম প্রায় 2টা পর্যন্ত হয়, মানে এক এক সময় ক্লাস হয়, সব হ্যাঁ, সময় রুটিনে ঠিক থাকে না। আচ্ছা, এখন অফ টাইম 17 তারিখ পর্যন্ত তোমাদের ক্লাস হবে বললাম, মানে ওরা বলেছে 17 তারিখের পরে একদিন এসে দিবে খাতা। 17 তারিখে তোমাদের সব পরীক্ষা একদম শেষ হবে? 17 তারিখে না তো ম্যাম, 27 তারিখ পর্যন্ত। ম্যাম 26 তারিখ। 26। ও 26। জি ম্যাম। তো এখন মিস। অন্যান্য তোমরা কয়টা পরীক্ষা দিয়েছো বলো তো? আমাদেরটা ছাড়া আরো দিয়েছো? ম্যাম সমাজকর্ম মিস দেওয়া হয়েছে, ভূগোল ইসলামিক পরীক্ষা ইতিহাস হয়েছে। দেওয়া হয়েছে। আচ্ছা, ওগুলা খাতা কিভাবে নিবে? ওগুলা টিচাররা কিভাবে বলছে? স্যারের পার্সোনাল আইডিতে নিছে একটা, আর ইসলাম শিক্ষা আমরা স্কুলে কলেজে যাই দিয়ে আসছি। কয়টার সময় দিয়ে গেছো ইসলাম শিক্ষাটা? আর আমাদের ইমেলে পাঠাইতে হয়েছে ম্যাম। 12টায়। না, টিমেলে পাঠাইলে এগুলা ঝামেলা হয়। তো তোমরা একটা টাইমে যেদিন ফ্রি আসো ওই দিন এসে দিয়ে যাবা 12টার সময়, 12টা বা 11টা। ঠিক আছে? ওইটা টাইমটা তোমরা এক কাজ করবে, ওকে। তোমাদের ম্যাম কলেজ কতক্ষণ পর্যন্ত খোলা থাকে, সকাল থেকে একদম বিকাল কতটুকু হ্যাঁ, পর্যন্ত? ওই তো কলেজ অফিস তো খোলা থেকে 4টা পর্যন্ত, কিন্তু ওই 4টা পর্যন্ত কিন্তু টাইম নেই তো আমার, এখন তোমাদের ক্লাসের টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তোমরা ওই যে ম্যাডামের ক্লাসে করবে না ওই ক্লাসে? তাহলে ম্যাম বলো। ম্যাম বলছিলাম যে আমরা সবাই অফিসে জমা দিই, দেন হচ্ছে ওখানে কেউ আপনাকে দিয়ে দিবে, এটা ভালো হতো না? হ্যাঁ, সেটাও হয়, সেটাও করা যাবে। আচ্ছা, তোমাদের প্র্যাকটিক্যালের যে গ্রুপ আছে না, আমি ওই গ্রুপে দেখে আজকে একটু কথা বলে নিব না তোমাদের সাথে। মানে তোমরা কবে ফ্রি? ম্যাম আমাদের তো হোম সায়েন্স গ্রুপ আছে একটা। হ্যাঁ 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 হ্যাঁ, একটাই তো গ্রুপ আছে। ওইটাই। এখন জি কবে কোন টাইমে ফ্রি আছো তোমরা বলো? অফিসে কাউকে বললে তার কাছে যেতে পারো, অথবা বা 1টা পর্যন্ত হইলে আমরাও যেতে পারি কলেজে, আমরাও থাকতে পারি, যে ওই টাইমে নিতে পারি। মিস আমি তো ওই গ্রুপে অ্যাড হইতে পারি নাই। যারা ফ্রেন্ডরা আছে ওদেরকে বলো অ্যাড করে নিবে, অথবা প্র্যাকটিক্যাল ম্যাডামকে বলবে ওর নাম রোল দিয়ে তোমার add করে রোল নিবে। কত? 1028। হ্যাঁ, আমার তো এখন তোমাদের ক্লাসের টাইম অলরেডি শেষ হয়ে গেছে। হ্যাঁ,
তাহলে আমি তোমাদেরকে ওই গ্রুপে জানাই দিব, হ্যাঁ, যে কখন তোমরা খাতা জমা দিবে। কিন্তু কলেজে জি, 1028 নাম কি? হ্যাঁ, কলেজে এসেই জমা দিবে। হ্যাঁ, পরে তোমরা কথা বলে নিও, ঠিক আছে? 1028 নাম কি বলো? সামিয়া আক্তার মিম। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা